এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করছে। স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই তার জবাব চাই। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। সংসদে শুরু হয়েছে উত্তাপ। সরকারি দল কোনোভাবেই গণভোটকে স্বীকৃতি দিবে না। মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। এই জাতির সঙ্গে আবারও প্রতারণা শুরু করেছে বর্তমান সরকার। গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করছে। আর এইসব নিয়েই এখন শুরু হয়েছে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য। গণভোট কি, গণভোট কেন হয়েছিল, এই সব কিছুই এখন অস্বীকার করছে বর্তমান সরকার দলীয় নেতাকর্মীরা। আবার যদি গণভোট জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয় তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার আমাদেরকে 17 বছরের সেই জেল জুলুম নিপীড়ন গুম খুনের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে কি বাংলাদেশ আবারও তার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছে? এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না। কি ঘটতে চলেছে এই দেশের মানুষের ভাগ্যে? আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমদাল্লির রহমান ফাত্তের মতো ধোঁকাবাজ নেতারা যখন সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করে, নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরবর্তী সময়ে অন্য কথা বলে ক্ষমতা পাওয়ার পরে, তাহলে আর এদেশের মানুষের দুর্দশা দূর হওয়া আদৌ কি সম্ভব? আমদাল্লির রহমান পার্থ যখন সাধারণ মানুষের সঙ্গে রাজনীতিক খেলায় মেতে উঠেছে, ঠিক তখনই আমদাল্লির রহমান পার্থের ঘাড়ের ভিতরে পাড়া দিয়ে হাসনাত আব্দুল্লাহ বুঝিয়ে দিয়েছে এদেশের মানুষের সঙ্গে আর কোন ধরনের প্রতারণা চলবে না। কিছুক্ষণ আগে আমদালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন, তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এনসিপির আরেক নেতা নিজের ক্ষোভ ছাড়লেন সংসদে। এটাই চাই, স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি মাননীয় স্পিকার। আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা 1971 সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই নতুন বাংলাদেশ পেয়েছি? আমরা তো সেই নতুন বাংলাদেশ মাননীয় স্পিকার পাই নাই। এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার ঘরে বড় হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমরা রক্ত দিয়েছি বলেই আজ আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা রক্ত দিয়েছি বলেই আজ আপনারা এমপি মন্ত্রী হতে পেরেছেন। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে তার এই কথাগুলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে লেগেছে। আসলে এটাই হচ্ছে উপকারের ভাগে খাওয়ার মতো। 44 ধারার মধ্যে আবার নিজেই গুলিবিদ্ধ পা নিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, আজকে প্রতিহত করতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। মাননীয় স্পিকার, ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন, এক প্রিয় নারী, ওনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র সাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। 1 ঘন্টার মধ্যে সার্কেল এসপি 1 ঘন্টার মধ্যে বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আজকে 42 দিন পার হয়েছে, এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই। ভুক্তভোগী নারী জানে না তার তদন্ত রিপোর্ট কি এসেছে। এই ভয়াবহ পরিবেশ তৈরি কারা করছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন,
স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। হ্যাঁ, আমরা কেউই এমন বাংলাদেশ কাম্য করিনি। আমরা সবাই চেয়েছিলাম স্বাধীনতার এত বছর পরে হলেও আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি কিনা প্রশ্ন আপনাদের কাছে। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যাদের উছিলায় নতুন একটি বাংলাদেশ পেয়েছে বাংলাদেশ, তাদের প্রতি কতটুকু নমনীয় হতে পেরেছে সরকার, অবশ্যই আপনারা সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।